রাত হলেই শ্যামপুর গ্রামে যেন অন্য এক জগতের দরজা খুলে যায়। দিনের কোলাহল, মানুষের হাঁকডাক, গরুর ঘণ্টার শব্দ সব যেন মিলিয়ে যায় অদৃশ্য এক অন্ধকারে। চারদিকে নেমে আসে এমন এক নীরবতা যা শুধু শোনা যায়, দেখা যায় না। সেই নীরবতার বুক চিরে মাঝে মাঝে ভেসে আসে পাতার মর্মর শব্দ, ঝিঝি পোকার একটানা ডাক, দূরে কোথাও শেয়ালের আর্তনাদ। কুসুমপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালনির শাখা নদী সুলিনা এই রাতগুলোতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। দিনের বেলায় শান্ত নদীটা রাত নামলেই হয়ে যায় রহস্যময়। সেদিনও রাত নেমেছিল, কিন্তু সেই রাত ছিল অন্যরকম। রাত প্রায় ৮টা। গ্রামের কয়েকজন জেলে নদীর পাড়ে জাল তুলছিল। হঠাৎ তাদের চোখে পড়ে নদীর পানিতে কিছু একটা ভাসছে। প্রথমে তারা ভাবে কোনো গরু বা ছাগলের মৃতদেহ, কিন্তু কাছে যেতেই বুক কেঁপে ওঠে। একটা মানুষের শরীর। আর একটু কাছে গিয়ে তারা বুঝতে পারে ওটা একটা মহিলার লাশ, কিন্তু লাশের মাথা নেই। চিৎকার করে সবাইকে ডেকে আনে তারা। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম ভিড় করে নদীর পাড়ে। কেউ কাঁদছে, কেউ ভয় পাচ্ছে, কেউ আবার কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। কেউ চিনতে পারছে না, কারণ মাথা নেই। গ্রামের লোকজন সিদ্ধান্ত নেয় মাথা খুঁজে বের না করা পর্যন্ত লাশ দাফন করা যাবে না। চারদিকে লোক পাঠানো হয়। কেউ বাঁশঝাড়ে খুঁজছে, কেউ মাঠে, কেউ নদীর পাড়ে। মাঝে মাঝে বাতাসে ভেসে আসে অদ্ভুত গন্ধ, পচা, ভারী, অসহ্য। কিছু কৌতূহলী লোক কাঠি দিয়ে লাশের হাত পা নাড়াচাড়া করছে, কোনো চিহ্ন খুঁজে বের করার জন্য। কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। হঠাৎ খবর আসে শেখ বাড়ির মেয়ে সুলেখা নিখোঁজ। সকালে ভাই জামাল শেখের সাথে ঝগড়া করে আগে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর আর কেউ তাকে দেখেনি। জামাল লাশের পাশে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। যা, দূরে যাই আমার গা। নিজের মুখে বলা কথাটা এখন তার বুক ছিঁড়ে দিচ্ছে। রাত প্রায় 12টা। হঠাৎ একটা চিৎকার। একটা কিশোর মাটিতে পড়ে গেছে, ভয় পেয়ে কাঁপছে। সে যে জিনিসে হোঁচট খেয়েছে ওটা একটা মানুষের মাথা। মাটিতে অল্প করে চাপা দেওয়া ছিল। মাথাটা তুলে আনা হয়। নাকের ফুল দেখে সবাই চমকে ওঠে, এটা সুলেখা। চারদিকে কান্নার ঝড় উঠে যায়। দাফন নিয়ে শুরু হয় তর্ক। কেউ বলে এটা অপবিত্র লাশ, জানাজা হবে না। কেউ বলে মানুষ তো, জানাজা পড়তেই হবে। শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই কয়েকজন মিলে লাশ দাফন করে। পরদিন সালিশ বসে। গ্রামের প্রভাবশালী লোকেরা হেডমাস্টার সবুজ মিয়াকে দোষী বানায়। গুজব ছড়ায় সুলেখার সাথে তার সম্পর্ক ছিল। সবুজ মিয়াকে একঘরে করে দেওয়া হয়। 2 সপ্তাহ পর ফজরের আজান দিতে গিয়ে ইমাম ইসমাইল মিয়া এক ভয়ঙ্কর দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়ে। সুলেখার কবরের পাশে জারুল গাছে ঝুলছে করিম মওলার ছিন্ন ভিন্ন লাশ। মাথাটা সুন্দর করে গাছের নিচে রাখা, যেন কেউ সাজিয়ে দিয়েছে। এরপর মৃত্যু থামেনি। রহমান মওলা, মাথা কাটা 2 মুরব্বী, মাথা বিচ্ছিন্ন, গ্রাম জুড়ে আতঙ্ক। মানুষ দিনের বেলাতেও ঘর থেকে বের হতে ভয় পায়। সবাই ফিসফিস করে বলে সুলেখা ফিরে এসেছে। অমাবস্যার রাত, চারদিকে অন্ধকার, বাতাস ভারী। রহিম মওলার দরজায় 3 বার টোকা পড়ে। দরজা খুলতেই একটা লাশ, তারপর অজ্ঞান। জ্ঞান ফিরলে দেখে কুয়াশার জগৎ, চারদিকে কাফনে মোড়া লাশ। আর সামনে সুলেখা। সে নিজের মাথা খুলে হাতে নেয়। আমারে চিনতে পারছোস? তার কণ্ঠে রাগ, ব্যথা, প্রতিশোধ। সে সব বলে দেয় কিভাবে রহমান আর রহিম মিলে তাকে নির্যাতন করে হত্যা করেছিল। রহিম কাঁদে, ক্ষমা চায়, কিন্তু ক্ষমা নেই। এক ঝটকায় তার মাথা ছিঁড়ে ফেলে সুলেখা। সবুজ মিয়া জ্ঞান ফিরে দেখে সামনে দাঁড়িয়ে সুলেখা। নরম কণ্ঠে বলে আমার মুক্তি হইতাসে। সে তাকে ভাত খাইয়ে দেয়, শেষবারের মতো। ভোর হয়ে গেছে। সবুজ দরজা খুলে বাইরে আসে। সূর্যের আলোয় দেখতে পায় সুলেখা ধীরে ধীরে হাঁটছে তার কবরের দিকে, ধীরে, নীরবে, চিরতরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। সাবস্ক্রাইব করে রাখুন আরও ভয়ঙ্কর গল্পের জন্য।